আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্যার, কে? ওহো, তোমরা এসো এসো, বসো বসো। স্যার, আমাদের ডিপার্টমেন্টের সব লেভেলের লোকজন খেপে গেছে। আপনাকে গুলি করে এত বড় সাহস! এরকম ব্লান্ট বুদ্ধি নিয়ে তোমরা যে কি করে ডিটেকটিভ ব্রাঞ্চে চাকরি করো? স্যার, সরি মতিয়ার, গুলি যেই করে থাকুক, আমাকে দেখে যে গুলি করেনি সে ব্যাপারে আমি নিশ্চিত। স্যার, সৈকত, তোমার কি মত? ওদের টার্গেট ছিলাম স্যার আমি। ওরা আপনাকে গুলি করতে যাবে কেন? কারণ সৈকত তাদের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই একই কথা কতবার বলবো তোমাদের? তাহলে কি স্যার সাসপেক্টদের কেউ সৈকতকে গুলি করে? সেটাই স্বাভাবিক, তবে অন্য কেউ হতে পারে। তবে আমার ধারণা গুলি যে করেছে সে কোনো এক্সপার্ট লোক নয়। তাহলে কি স্যার হাসপাতালে রমজান মিয়াকে যারা গুলি করেছিল তারা? জি না স্যার, রমজান মিয়াকে গুলি করা হয়েছিল .32 ক্যালিবারের কোল্ট অটোমেটিক রিভলভার দিয়ে। এবারে গুলি করা হয়েছে পিস্তল দিয়ে। তাতে কি, একজনের কাছে পিস্তল রিভলভার দুটোই থাকতে পারে। জি না স্যার, মাউজার খুব পুরনো দিনের অস্ত্র। একই লোকের কাছে দু ধরনের অস্ত্র থাকাটা খুব অস্বাভাবিক। স্যার, আমার জন্যই আপনাকে আরে না না সৈকত, তুমি তো বলো আমাকে বাঁচিয়েছো। কার কার এত বড় সাহস যে এরকম একটা কাজ করতে পারে? চাচা, আরে আদনান যে, কেমন আছো? কার সাথে এসছো? কেন একা? না না না, একা একা চলাফেরা করা তোমার ঠিক না। আর ভালো লাগছে না চাচা, সব সময় পাহারা ভালো লাগে না। তুমি যেখানে এসছো তোমার বাবা মা জানেন? না। দ্যাটস নট ফেয়ার। দাঁড়া, আমি রকিকে ফোন করছি। থাক না চাচা। চাচা, আমাকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন? কোথায় বেড়াতে যাবে? এই সদরঘাট অথবা গুলিস্তান, ফার্ম গেট, গাবতলি অথবা সায়দাবাদ। আরে পাগল ছেলে, ওসব তো বেড়াতে যাওয়ার জায়গা না। আসলে চাচা, ঘরে বসে থাকতে থাকতে আমি একদম বোর হয়ে গেছি। এখন আমি অনেক মানুষের মধ্যে যেতে চাই। আচ্ছা সৈকত, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, অফকোর্স ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর স্যার। আচ্ছা, এমনও তো হতে পারে যে তোমার স্ত্রী নিজের ইচ্ছায় ছেলেটার সঙ্গে চলে গেছে। তুই তো বিয়ের আগে সবকিছুই বলেছ। এমনও তো হতে পারে যে বিয়ের আগের ঘটনাগুলোর কথা মনে করে বর্তমানে তার নতুন একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে। কিছু বলবে না সৈকত? প্লিজ প্লিজ টেক ইট প্রফেশনালি। স্যার, ঠিক এরকমটা হওয়ার কথা নয়। তাছাড়া কিডন্যাপারদের চিঠি। হ্যাঁ, তাও ঠিক। রাব্বি,
আমার জন্যই তুমি আজ এখানে। এখানে থাকার কথা ছিল আমার, অথচ আদনান, এসব তুমি কি বলছো বাবা? চাচা আপনি আমাকে মাফ করে দিন চাচা, মাফ করে দিন চাচা। আরে বোকা ছেলে, কাঁদছো কেন? শোনো শোনো আদনান, শোনো, জন্ম মৃত্যু সব ওপরওয়ালার হাতে। আমার রাব্বির কপালে যা লেখা ছিল তাই হয়েছে। মানুষ চাইলেই সবকিছু পারে না, যা চায় তা পায় না। সেটা সত্যি। তারপরে মানুষ অনেক কিছু পারে, পেয়ে যায় অনেক কিছু। বাদ দাও এসব। কেন বাদ দেব? মানুষ অনেক কিছু পারে না ঠিক, কিন্তু যা আমাদের হাতের মুঠোয় তা আমরা নেব না কেন? স্বাভাবিক জীবনের কথা আমাকে বলো না মন্দির। অস্বাভাবিক দিয়ে যার জীবন শুরু, যার বড় হওয়া, তার কাছে স্বাভাবিক জীবনের কোনো মূল্য নেই। সুন্দর কি জিনিস তা আমি জানি না। কথাটা ঠিক বললেন না রবি ভাই। পৃথিবীর অনেক সুন্দরের মুখোমুখি আপনি হয়েছেন। ভেবে দেখুন, কতবার বিশাল আকাশের সৌন্দর্য আপনি উপভোগ করেছেন। দেখেছেন সুন্দর সকাল এবং সন্ধ্যা। দেখেছি, খুব সামান্য সময়ের জন্যে। তারপর কালো এক নিখোশ মেঘ আমার সুন্দর সকালকে ঢেকে দিয়ে গেছে। মনে করুন আপনার বোন রাশিদাবার কথা। কল্পনা করুন তার মায়াবৃত চোখ, আপনার ভাগ্নি খেয়ার কথা, রাব্বির সাথে কাটানো চমৎকার দিনগুলির কথা। মনে করুন চমৎকার একটা মফস্বল শহরে মুন্নি নামে একটা মেয়ের কথা। সেই মেয়েটি কি সামান্য হলেও আপনার মধ্যে ভালো লাগার কোনো অনুভূতি জন্ম দেয়নি? তুমি তো আমার জীবনে মিথ্যে হয়ে গেছো, মিথ্যে হয়ে গেছে রাব্বি। কিন্তু রাশেদ আপা তো মৃত্যু হয়ে যায়নি, মৃত্যু হয়ে যায়নি আপনার ভাগ্নি খেয়া। রবি ভাই, রবি ভাই, আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এবার বলুন। হেরোইনের ব্যাপারটা হচ্ছে, ওটা বলেছেন, পরেরটা বলুন। সরি, এর আগেও আমি ওদের কালেকশন হাতানোর চেষ্টা করেছি। ওরা মানে বয়স্ক লোকটা আরো দুজন, বিশ্বাস করুন ওদের বসকে আমি চিনি না। এই ছেলেটিকে চেনেন? একে কখনো দেখিনি। সত্যি? জি সত্যি। মিথ্যা বলবেন না, ধরা পড়ে যাবেন। বিশ্বাস করুন। হ্যালো, কি ব্যাপার, টেলিফোন হচ্ছে না কেন? হ্যালো, কেটে দিয়েছে। অফিসে যাবে না?
না, কেন? আমার ইচ্ছে। কি হয়েছে তোমার? না, কিছু না, সরি। তোমার কি হয়েছে আমাকে বলো। আমার কিছুই হয়নি। রাব্বি মারা গেছে 1 বছর হয়ে গেল, কিন্তু হঠাৎ কিছুদিন থেকে তোমার কি হয়েছে? আমার যে কিছুই ভালো লাগে না। আমাকে নিয়ে এত ভেবো না তো, আমি ভালোই আছি। পাইলা? হ্যাঁ, কি করলো? বাইরে চলো। কি করে বুঝলে? মাঝে মাঝেই জিসাস ক্রাইস্টের নাম করতো। লোকটার কথাবার্তা ভালো না, তার সঙ্গে আরেকজন চিকন মতো লোক ছিল। এদের দুইজনকে ওই একদিনই দেখেছি। তারপর ওই বয়স্ক লোকটা আমাকে নিয়ে বাড়িতে চলে যায়। বয়স্ক লোকটা আমার সাথে বেশ ভালো ব্যবহার করেছে। মাঝে মাঝে একজন লোক আসতো, বয়স্ক লোকটাকে টাকা দিত, কি যেন বলতো। তবে লোকটা কখনো আমাকে কিছু বলেনি। আমি অবশ্য তার কথাবার্তা দু একবার শুনেছি। গলার স্বরটা যেন কেমন পরিচিত মনে হয়েছে। তোমাকে ঠিকমতো খাবার দাবার দিত? হ্যাঁ, সব সময় আমার পছন্দের সব রকম খাবার এনে দিত। পরে যারা নিয়ে যায় তারা? ওরা খুব খারাপ মানুষ, আমাকে ধমকাতো, ঠিকমতো খেতে দিত না, কয়েকবার মেরেওছে। আচ্ছা, তুমি এখন কেমন আছো? ভালো। তোমার কলেজ কেমন চলছে? ভালো না, সবার কাছে এক্সপিরিয়েন্স বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। খুবই স্বাভাবিক। রবিকে তো তুমি চেনো। রবি ভাইয়াকে চিনবো না? খুব ভালো মানুষ। ওকে কখনো ওইসব জায়গায় দেখেছো? কতবার আপনাদের বলবো যে ওনাকে দেখিনি। আপনারা যে কেন ওনার ছবি পত্রিকায় দিলেন? আমি তাহলে আদনানকে এখন নিয়ে যাই। ঠিক আছে স্যার, ওকে নিয়ে যেতে পারেন। চলো আদনান। আচ্ছা, তোমার কলেজে যাওয়া আসার পথে কোনো সন্দেহজনক কিছু তোমার চোখে পড়েছে কখনো? কই না তো। আসি। চলো। স্যার, আমার ধারণা কবির আহমেদের দল মুন্নিকে কিডন্যাপ করেনি। তাহলে? মুন্নিকে কিডন্যাপ করেছে আদনানকে আগে যারা কিডন্যাপ করেছিল তারা। রমজান আলী যাদের হয়ে কাজ করতো। এখন ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। আদনানের আগে আরো অনেক ছেলে মেয়েদের অপহরণ করা হয়েছে। সেই দলটি মুন্নিকে কিডন্যাপ করেছে। যাদের হয়ে কাজ করছে ওই খ্রিস্টান লোকটি, রমজান আলী, রবি এবং সেই রহস্যময় লোকটি। এই রহস্যময় লোকটি কে? আমি কিছুটা আন্দাজ করতে পারছি। বলুন। নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না স্যার। ওকে, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। জাস্ট এ মিনিট। হ্যালো, উনি কোথায়? কেডা? রবিন সাহেব, আপনার লাভার? ইডিয়েট! গাইল দিয়েন না, গাইল দিয়েন না, ঈশ্বরের কসম। আপনারা যেভাবে কথাবার্তা বলেন, প্রেমিক প্রেমিকা ছাড়া এরকম ডায়লগ কেউ দিতে পারে না। যান, চলে যান আপনি এখান থেকে। আগে নাস্তা খান, তারপর যান। একটা কথা বলি, বিবাহিত মেয়ে গো এইরকম করে কথা বলা ঠিক না, পাপ হয়। এই শেষবারের মতো করে মাফ করে দিন।
তাড়াতাড়ি কিছু একটা করা দরকার। প্যার মোহাব্বত ভালোবাসা, লাইলিমো সিঁড়ি ফরহাদ, রোমিও জুলিয়েট, আর আমরা টেনশনে শেষ। আর ওই শালায় প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। টাকা পয়সা তো পেলাম না। আর এই বস শালার কোনো দেখা নাই। একটা পুচকা ছোড়া আমাকে বস হয়ে বসে আছে। টাকা পয়সা তো ওর হাতে। পিটার, চলো পলাই। পলামো, তবে তার আগে একটা ঈশ্বরের কসম, একটা সাকসেসফুল অপারেশন করতে হইব। সে কোন সময় ঘরের মধ্যে ঢুকছে, এখনো বাড়িতেছে না কেন? চল তো যাই, শালা আবার কোন ফসুর ফসুর শুরু করছে। আর কিছু বলবে না? কি আর বলবো, অবস্থার কারণে আপনি অপরাধ জগতে জড়িয়ে গেছেন, এই কথাটা আর মেনে নিতে পারছি না। যদি তাই হতো তাহলে আপনি ভালো হয়ে যাবার চেষ্টা করতেন। আপনার বোন রাশিদা আপা, ভাগ্নি খেয়া, রাব্বি, সবার কথা ভেবে এই জগৎ থেকে বেরিয়ে আসতেন। কতবার বোঝাবো, এখান থেকে ফিরে যাওয়া সহজ না। আমার সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো মানুষের জীবন, বিশেষ করে একজন মানুষ। আপনার বসের কথা বলছেন? আচ্ছা, লোকটি কে বলুন তো? কি তার উদ্দেশ্য? এত কথার উত্তর আমি দেব না। এবার বুঝতে পারছি আপনি আমাকে কেন উঠিয়ে এনেছেন। ভেবেছেন সৈকত দুর্বল হয়ে পড়বে, কাজের স্পিরিট হারিয়ে ফেলবে। মোটেও না। তবে হ্যাঁ, ক্ষতি যা করার তা করেছেন আমার। একটা মেয়েকে তার স্বামীর ঘর থেকে কিডন্যাপ করে এনেছে, রাতের পর রাত কেটেছে তার এক দুর্বৃত্তের ঘরে। আমাদের সমাজ, মানুষ, এমনকি সেই মেয়েটির স্বামী তাকে কিভাবে গ্রহণ করবে? মুন্নি, মুন্নি বিশ্বাস করো, এ আমি কখনো চাইনি। তোমার স্ত্রী নিজের ইচ্ছায় ছেলেটার সঙ্গে চলে গেছে। তুমি তো বিয়ের আগে সবকিছুই বলেছ। এমনও তো হতে পারে যে বিয়ের আগের ঘটনাগুলোর কথা মনে করে বর্তমানে তার নতুন একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে।
কে? কি চান? বহু পোস্টি করছিস, আমরা কিছুই করি নাই। আইসা আমাকে পালা। অসভ্য! তোর জন্য আমাকে আজ এত টেনশন। তোর খুন করে ফেলবো। ছাড়ো, ছাড়ো! রবি ভাই, রবি ভাই! কোনো লাভ নাই, ওই আমাকে পালাইছে। রবি ভাই! পিটার, শুয়োরের বাচ্চা! রবি ভাই, রবি ভাই বাঁচান আমাকে। না রবি ভাই, না, এই কাজ আপনি করবেন না, এই কাজ আপনি করবেন না, রবি ভাই না।